হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা সত্যি বলে সত্যি কিছু নেই, তার একটা টিজার ড্রপ করা হয়েছে। এটা হলিউডের 1957-এর ক্লাসিক সিনেমা 12 অ্যাংরি ম্যান, তার অফিসিয়াল রিমেক, এবং তার যে হিন্দি ভার্সন ছিল এক রুকা হুয়া ফয়সালা, তার অফিসিয়াল রিমেক। এবার 12 অ্যাংরি ম্যানের একটা ছোট করে রিভিউ আমি করেছিলাম যখন এই সত্যি বলে সত্যি কিছু নেই অ্যানাউন্সমেন্ট হয়েছিল, আমার চ্যানেল যখন শুরু হয়েছিল প্রথম দিকে। আমি সেই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আর যদি 12 অ্যাংরি ম্যানের ডিটেলসে রিভিউ আপনাদের দরকার হয় তাহলে আমি সেটাও করে দেবো। খুবই ক্লাসিক একটা সিনেমা, আমি সবাইকে রেকমেন্ড করব দেখতে, এবং যদি কারোর ডিটেলস রিভিউ দরকার হয় বলবেন, আমি আলোচনা করে দেবো। খুবই ভালো সিনেমা, আলোচনা করতে ভালোই লাগবে। তো টিজারটা কেমন হলো? তো দেখুন, এই টিজারটাকে প্রচুর লোকে রোস্ট করবে, প্রচুর লোকে ট্রোল করবে, এবং ট্রোলিং অলরেডি শুরু হয়ে গেছে। আপনি যদি টিজারের কমেন্ট বক্সে যান, এবং এই টিজারটার এগেনস্টে যে ট্রোলিংটা হচ্ছে, তার এগেনস্টে সৃজিত মুখার্জি কোট আন কোট, সৃজিত মুখার্জিকে ট্রোল করলে ইন্টেলেকচুয়াল ভ্যালিডেশন পাওয়া যায়, এন্ড কোট মার্কা একটা কাউন্টার ন্যারেটিভও তৈরি করবেন। আমরা এখানে কনস্ট্রাকটিভ ওয়েতে জিনিসটার পজিটিভ এবং নেগেটিভ গুলো বোঝার চেষ্টা করব। আমি ট্রোল করছি না, না আমি রোস্ট করছি, আমি কনস্ট্রাকটিভ ওয়েতে জিনিসটাকে ভেঙে ভেঙে আপনাদের সামনে বলবো। প্রথমত, টিজারে কি কিচ্ছু ভালো নেই? টিজারে দুটো ভালো জিনিস আছে, এবং দুটোর মধ্যে একটা কপিড, সেটাতে আমি পরে আসছি। টিজারে যেটা ভালো, টিজারটার মধ্যে কিন্তু এস্থেটিক ভ্যালু আছে। 12 অ্যাংরি ম্যান সিনেমাটা বেসিক্যালি একটা সিঙ্গেল লোকেশন সিনেমা, একটা একটা সিন বাদ দিলে বাকি পুরোটাই একটা মানে কোর্টের ব্যাক অফিস টাইপের জায়গায় একটা ঘরে পুরো সিনেমাটা টেক প্লেস করছে, ঠিক আছে? এখানে কিন্তু সিনেমাটাকে স্কেল আপ করা হয়েছে, যে জায়গাটা বানানো হয়েছে, যে লোকেশনটা, সেটা অনেক বেশি ইন্টারেস্টিং, ভিজুয়ালি অনেক বেশি ইন্টারেস্টিং। এবং তারা আরো একটা জিনিস করেছেন, যে তারা যখন এই খুনের যে সিনারিওটাকে করছেন, তারা সেইখানেই নিজেদেরকে কল্পনা করে নিচ্ছেন। এবং দেখবেন অনেকগুলো সিন আছে যেখানে এই 12 জন চেয়ার পাতিয়ে পাতিয়ে রাস্তায় বসে আছেন, সমুদ্রে বসে আছেন, বিভিন্ন জায়গায় বসে আছেন। তো যখন খুনের মানে ডেসক্রিপশন গুলো করা হবে, ইট উড বি ভিজুয়ালি প্রেজেন্টেড যে 12 জন ওখানে বসে আছেন, মানে অ্যাজ ইন ওই জিনিসটাকে ইনভেস্টিগেট করছেন, বা ওই জিনিসটার উপরে একটা ভার্ডিক্ট করছেন বা আলোচনা করছেন। তো সেটা ইন্টারেস্টিং হয়েছে। তো অ্যাস্থেটিক্যালি ইট ইজ লুকিং গুড, এটাই একমাত্র পজিটিভ। আর আরো একটা পজিটিভ হচ্ছে বিজিএমটা। এবার বিজিএমটা পুরো কপিড, ঠিক আছে? লিন্ডসে স্টার্লিং এর ক্যারল অফ দ্য বেলস এর একটা ইনিশিয়াল ক্রিসেন্ডো আছে, সেখান থেকে পুরো কপিড, কপিড অ্যাডপ্টেশনও না, পুরো ওঠানো। এবং সেটা কমেন্ট বক্সে অলরেডি এক্সপোজড হয়েও গেছে, তো আমি আর সেটা নিয়ে কথা বলছি না। এবার দেখুন, সিনেমাটার নেগেটিভে আমি আসবো। প্রথমত, প্রত্যেকটা 12টা ক্যারেক্টার পুরো কার্ডবোর্ড কাট আউটের মতো করে 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 বসানো। রাহুল ব্যানার্জির ক্যারেক্টারটা আছে, তার চোখ মুখ বিস্ফারিত, তার একটা চঞ্চল ভাব, একটা নিউরোটিক ভাব। ঋত্বিক চক্রবর্তী ড্রিঙ্ক করেন। অনন্যা চ্যাটার্জির মধ্যে ওই হাই সোসাইটি একটা স্নবিশ একটা অ্যারোগ্যান্ট ব্যাপার আছে। অনির্বাণ চক্রবর্তী একটু ভীতু ভীতু, একটু ভালো মানুষ গোছের। আর কৌশিক সেন তো কৌশিক সেনই। পরমব্রত চ্যাটার্জির ক্যারেক্টারটা আমি পরে আসছি। কৌশিক সেনের ক্যারেক্টারটা, কৌশিক সেন রিয়েল লাইফে যে ক্যারেক্টারটা এবিপি আনন্দতে প্লে করেন, সেই ক্যারেক্টারটাই প্লে করছে। তিনি একটাই ক্যারেক্টার প্লে করেন, রিয়েল হোক বা রিয়েল লাইফ দুটোতেই। আর পরমব্রত চ্যাটার্জির ক্যারেক্টারটায় আমি আসার আগে 12 অ্যাংরি ম্যানের যে থিম গুলো ছিল, এবং পরমব্রত যে চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা প্লে করছেন, জুরর নাম্বার 8, যেটা হেনরি ফন্ডা প্লে করেছিলেন, ওয়ান অফ দি গ্রেটেস্ট পারফরমেন্স অফ অল টাইম, সেটা সম্পর্কে বলতে চাই। 12 অ্যাংরি ম্যানের থিম কি ছিল? আমি যদি স্পয়েল না করে, হয়তো অনেকে সিনেমাটা দেখেননি, আমি যদি স্পয়েল না করে বলি, সেটার থিম ছিল হচ্ছে, প্রথমত হচ্ছে জাস্টিস এবং মিসকনসেপশন অফ জাস্টিসকে আটকানো। একটা প্রি কনসিভড নোশন, যেখানে আপনি পার্সোনাল বায়াসকে, একটা জাজমেন্টকে ক্লাউড করতে দিচ্ছেন না, সেটা আপনি মরালি ঠিক থাকছেন, আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যাই হোক, আপনি মরাল কম্পাসটাকে কম্প্রোমাইজ করছেন না, আপনি র্যাশনালি ভাবছেন, আপনি পুরো জিনিসটা আনবায়াসড হয়েতে যুক্তি দিয়ে ভাবছেন। এগুলো ছিল 12 অ্যাংরি ম্যানের থিং। ইট ডেলথ উইথ জাস্টিস, মরালিটি, এবং মানুষের রাইট টু জাস্টিস, পিপলস রাইট টু জাস্টিস, তাদের যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক। এবং জুরর নাম্বার 8-এর যে ক্যারেক্টারটা অসম্ভব ভালো। আমি ক্যারেক্টার ওয়াইজ, মানে নৈতিক, আমি যদি কোনো মানদণ্ড ধরি সিনেমার চরিত্রে, আমি দুটো ক্যারেক্টার রেফার করি। একটা হচ্ছে হেনরি ফন্ডার জুরর নাম্বার 8, আর একটা হচ্ছে গ্যারি কুপারের উইল কেন, যেটা হাই নুন সিনেমায় ছিল। এই হেনরি ফন্ডার ক্যারেক্টারটা 12 অ্যাংরি ম্যানে,
আর উইলকেনের ক্যারেক্টারটা, মানে গ্যারি কুপার যে ক্যারেক্টারটা প্লে করেছিলেন হাই নুনে, এই দুটো ক্যারেক্টারকে আমাকে যদি কোনো নৈতিক মানদণ্ড ধরতে হয় একটা ভালো মানুষের, তো আমি এই দুটো ক্যারেক্টারকে রেফার করি। পরমব্রত চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটায় একটা আফেমিনেট ট্রেড দেয়া হয়েছে। দেখুন, আমি বরাবরই মনে করি এই যে সমাজের একটা শ্রেণীর মানুষদেরকে কনস্ট্যান্টলি মিডিয়াতে নেগেটিভলি পোর্ট্রেয়াল করা হয়েছে, তাদেরকে স্টিরিওটিপিক্যালি পোর্ট্রেয়াল করা হয়েছে, সেটা ভুল। আফেমিনেট ক্যারেক্টারদেরকে খুবই জঘন্যভাবে দেখানো হয়েছে ওভার দ্য ইয়ার্স ইন সিনেমা। তাদেরকে তাদের দেওয়ার দ্য বাট অফ দ্য জোক, তাদেরকে প্রচুর নোংরা ক্যারিকেচার করা হয়েছে, দেওয়ার ইউজড অ্যাট কমেডি ক্যারেক্টার্স। সেগুলো পুরো ভুল এবং সেগুলো আমি একটুও সমর্থন করি না। এবং এই মানুষগুলোর পজিটিভ পোর্ট্রেয়াল অন স্ক্রিনে অবশ্যই অবশ্যই দরকার। আই 200% ভাউচ ফর দ্যাট। আমি পুরো 200% সমর্থন করি। কিন্তু এটা সেই গল্প নয়। আপনার যদি কোনো সামাজিক বক্তব্য দেয়া হয় ইন টার্মস অফ ইনক্লুসিভিটি, দিস ইজ নট দ্য স্টোরি। এটা অলরেডি একটা ক্লাসিক স্টোরি, যেটা থেকে একটা তো অল টাইম ক্লাসিক, ওয়ান অফ দি গ্রেটেস্ট ফিল্মস অফ অল টাইম হয়ে গেছে। সেটা থেকে খুবই ভালো একটা হিন্দি সিনেমা হয়ে গেছে, যেটার ইটসেলফ একটা কাল্ট ফলোয়িং আছে, ইটসেলফ খুবই ক্রিটিক্যালি অ্যাক্লেমড সিনেমা ছিল। আরো এবং 12 অ্যাংরি ম্যানের ফরম্যাটকে কেন্দ্র করে আরো অনেক সিনেমা হয়ে গেছে। আপনি একটা অলরেডি এস্টাবলিশড স্টোরি, যেটার একটা এস্টাবলিশড বক্তব্য আছে, সেটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন না। সেটাকে আপনার একটা সার্টেন ক্যারেক্টারের একটা সার্টেন থ্রেড দিয়ে আপনি একটা সামাজিক বক্তব্য দিতে চাইছেন, সেই বক্তব্যটা ইটসেলফ খুবই ইম্পর্টেন্ট এবং সেটা দেওয়া দরকার, বাট দিস ইজ নট দ্য স্টোরি। আপনি আপনার যদি কোনো সামাজিক বক্তব্য দেওয়ার হয় বা আপনার যদি মনে হয় সমাজের কোনো শ্রেণীর মানুষের একটা রিপ্রেজেন্টেশন দরকার, পজিটিভ রিপ্রেজেন্টেশন দরকার, খুবই ভালো কথা সেটা, বাট দিস ইজ নট দ্য স্টোরি। একটা ক্লাসিক স্টোরিকে আপনি ট্যাম্পার করতে পারেন না। আপনার যদি সেটা করারই হতো, আপনি মৌলিক গল্প লিখে আপনি ক্যারেক্টারটাকে তুলে ধরুন, এবং এই জিনিসটা নিয়ে সমালোচনা হবে এবং ভুল কারণে সমালোচনা হবে। দিস ইজ দ্য আনফর্চুনেট থিং। এই ক্যারেক্টারগুলোর, এই আফেমিনেট ক্যারেক্টারদের, এদের কিন্তু পজিটিভ পোর্ট্রেয়ালটা দরকার, এদেরকে এম্পাওয়ার করা দরকার, বাট এই সিনেমাটা এই কারণেই ভুলভাবে ক্রিটিসিজম হবে। এটা মিলিয়ে নেবেন। এবং যেটা বললাম যে আপনি সবকিছুতে অলরেডি ওয়েল এস্টাবলিশড একটা গল্পতে আপনার ব্যক্তিগত ঢোকাতে পারেন না। হয় ইদার ইউ আর স্টে লয়াল টু দ্যাট স্টোরি, অলরেডি এস্টাবলিশড স্টোরি, সেটা যে থিম ছিল, সেটা যে মূল ক্যারেক্টারগুলো ছিল, সেই ক্যারেক্টারগুলো যে প্রিন্সিপাল ছিল সেগুলোতে স্ট্যান্ড থাকুন। তা না হলে আপনি নিজের মৌলিক গল্প লিখুন। এবং এই সিনেমাটা এই কারণে ভুল কারণে ক্রিটিসাইজ হবে। মিলিয়ে নেবেন। যাই হোক, টাটা।